রান্নাঘরের কাজগুলো দ্রুত সেরে নিচ্ছিল স্বাতী। শাশুড়ি মা এলে আর কিছু করতে পারবে না সে। ছোট যা মিতার পক্ষে এত কাজ করা সম্ভব নয়, তাই লুকিয়ে যেটুকু করা যায়। আজকে যে বাড়িতে অনেক লোকজনের খাওয়ার আয়োজন করা হয়েছে, আসলে প্রতি বছর বৈশাখের 1 তারিখ এলে এই আয়োজন করা হয়। শ্বশুরের আমল থেকেই দেখে আসছে স্বাতী। মহোৎসব হয় এই দিনে, আর ঠাকুরের প্রসাদ খেতে 5 গ্রামের লোক ছুটে আসে। কাজ প্রায় শেষ। এমন সময় শাশুড়ি রান্নাঘরে ঢুকেই বললেন, এই বাজা মেয়ে মানুষটাকে কে এখানে আসতে দিয়েছে? কার অনুমতি নিয়ে তুমি এই রান্নাঘরে ঢুকেছ? স্বাতী থতমত খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। শাশুড়ি আরও গলা তুলে বলেন, কি হলো বলো, কার অনুমতিতে তুমি এই ঘরে পা রেখেছ? আমি পই পই করে বলে দিয়েছিলাম আজকের এই শুভ দিনে তুমি এদিকে আসবে না, তাহলে এলে কেন? আমতা আমতা করে স্বাতী বলল, ছোট একা পারছিল না, তাই দেখে। সে পারছিল না তো পড়ে থাকবে, তোমাকে কে করতে বলেছে? আমি কিছু করিনি মা, শুধু। থামো, মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? আজ 30 বছর বিয়ে করে এই বাড়িতে এসেছো, এখনো পর্যন্ত একটা সন্তানের জন্ম দিতে পারলে না, বাঁজা কোথাকার। তোমার ভাগ্য ভালো যে আমার ছেলে তোমাকে এখনো ত্যাগ করেনি। আমাদের সময় হলে এতদিনে বাপের বাড়ি ফেলে আসতো। আনাজপাতি কাটার জন্য বেশ কিছু পাড়ার মহিলাও এসেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার বলল, তুমি রমেনের আবার বিয়ে দাও, ছেলেপুলে না হলে কি চলে? বংশ রক্ষা করাও তো দরকার। আর একজন বলে উঠল, রমেন তো অর্ধেক দিন বাড়িই আসে না, তাহলে বাচ্চা হবে কি করে? শাশুড়ির কানে কথাটা যেতেই বলে উঠলেন, বাড়ি না আসার কারণ তো ওই মেয়ে মানুষ। আমি কি আমার ছেলেকে চিনি না? কত দুঃখে কষ্টে সে যে বাড়ি আসে না তা শুধু আমিই জানি। বয়স্ক এক মহিলা বললেন, আহা রমেনের মা, কেঁদো না। সবার কপালে সব কিছু থাকে না, মেনে নিতে হয়। যা হয়েছে ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, মন খারাপ করো না। স্বাতী আর ওখানে দাঁড়ালো না, মাথা নিচু করে চলে যায় তার নিজের ঘরে। আজ 27 বছর ধরে এই কথাগুলো শুনে আসছে সে। বিছানায় শুয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল স্বাতী। এত ঠাকুর দেবতাকে ডেকেও কোনো ফল হলো না, ভগবান তাকে বাঁজা করেই রেখে দিল। কিন্তু এটা কি শুধু তার অপরাধ? সে তো কত ডাক্তার দেখিয়েছে, কিন্তু রমেন, তাকে একেবারের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। শাশুড়ি সেটা ভালো করেই জানে, পরের ঘরের মেয়ে সে, তাই তার উপর সমস্ত দোষ দেয়া যায়। নিজের ছেলে ধোয়া তুলসী পাতা। উপর হয়ে কাঁদছিল স্বাতী। পিঠে হাতের পরশ পেয়ে উঠে দেখে রমেন দাঁড়িয়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারল না স্বাতী। রমেনকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। রমেন স্বাতীর মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ কেঁদো না, তুমি কান্নাকাটি করলে আমার যে খুব কষ্ট হয়। আমার তো কিছু করার নেই। স্বাতী কাঁদতে কাঁদতে বলল, অনেক কিছু করার আছে, তুমি শুধু একবার হ্যাঁ বলো। অসম্ভব, আমার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব না, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তাহলে তুমি আমার কথা রাখবে না? এই তুমি আমাকে ভালোবাসো? সেই এক কথা, এই জন্য বাড়িতে আসি না। ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে যেতেই সেখানেও সেই এক কথা। এবার আবার পাড়ার বড়রাও রয়েছে, তাই রমেন কিছু না বলে পুজোর জায়গায় চলে গেল। ছোট যা মিতা তার মেয়েকে নিয়ে স্বাতীর কাছে দিয়ে বলল, তোমার মেয়েকে দেখে রাখো, আমি কাজগুলো সেরে নিই। মিতার মেয়ে টুসি 4 বছরের। রমেনের ভাই অনেক দেরি করে বিয়ে করেছে, তাছাড়া রমেনের থেকে অনেক ছোট। সারাদিন কাজের মধ্যে সাথী আর ঘর থেকে বেরোলোই না। তার বাপের বাড়ির লোক অনেক দিন আগেই আসা বন্ধ করে দিয়েছে। বাদবাকি যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা আসে, তবে সবার এক কথা, এখনো বাচ্চা হলো না। কেউ কেউ বলে, আর কি হবে? এসব কথা শুনে শুনে সাথীর কান ভরে গেছে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। তাই বাড়িতে কিছু হলে সে ঘর থেকে বেরোয় না, কেউ তার খোঁজও নেয় না। তাই সারাদিন সাথী শুয়েই কাটিয়ে দিল। এক সময় চুপি চুপি এসে ঠাকুর প্রণাম করে গেছে। আর 4-5 দিন হলো শরীরটা তেমন ভালো যাচ্ছে না।
বয়সের সাথে সাথে পিরিয়ডেরও গণ্ডগোল হচ্ছে খুব। 1 মাস হলো তো পরের মাসে হয় না। ডাক্তার দেখালে ডাক্তার বলল মেনোপজ হওয়ার সময় এইরকম ইরেগুলার পিরিয়ড হয়। সেটা শুনে সাথীর আরও মন খারাপ হয়ে গেছে। 48 বছর বয়স হয়ে গেল তার। মাসিক বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। টেস্ট টিউব ভেবে নেওয়ার কথা বলেছিল রমেনকে, কিন্তু সে অনেক হ্যাপা। সাথী সব সামলে নিত, কিন্তু শাশুড়ি রাজি নয়। বাচ্চা দত্তক নিতে চেয়েছিল, তাতেও আপত্তি শাশুড়ির। কোন অজাত কুজাতের ঘরের কে জানে। মনের কষ্টটা কাউকেই বোঝাতে পারে না। সাথী গুমড়ে মরে একলা। জানালার পাশে এসে দাঁড়িয়ে আগের কথাগুলো ভাবছিল সাথী। গন্ধরাজ ফুলের গাছটাতে ফুল এসেছে এইবার। কি মিষ্টি গন্ধ। মনে পড়ল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে হয়ে আসে এ বাড়িতে। শিক্ষক রমেন প্রায় 6 মাস পরে তার কাছে এসেছিল। বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও কোনো ভালো খবর দিতে পারছিল না সাথী। শ্বশুরমশাই খুব ভালো লোক ছিলেন। শাশুড়ি তখন থেকেই কথা শোনাতো, আর শ্বশুরমশাই বকাবকি করলেও শুনতো না। শাশুড়ির এই অশান্তির জন্যই শ্বশুরমশাইয়ের স্ট্রোকটা হয় এবং মারা যান। তার পুরো দায় এসে পড়ে সাথীর উপর। তবে শ্বশুরমশাইয়ের শেষ কথাটা আজও সাথীর কানে বাজে। মরার সময় বলেছিলেন, কেঁদো না বৌমা, আমি তোমার ছেলে হয়ে ফিরে আসব। কিন্তু কোথায় তিনি এলেন? আজ 10 বছর হয়ে গেল, তবু। দক্ষিণা বাতাসে ফুলের গন্ধকে ছাপিয়ে একটা বিশ্রী গন্ধ এসে লাগলো সাথীর নাকে। গাটা গুলিয়ে উঠল। ভীষণ বমি পাচ্ছে। ছুটে গিয়ে বাথরুমে বমি করে এলো। বাড়িতে এখন লোকজন কম, তবু কেউই ওর দিকে খেয়াল করলো না। আবার গিয়ে ঘরে শুয়ে পড়ল। চোখের কোণ বেয়ে আজ বারবার জল বেরিয়ে আসছে। কোন পাপে ভগবান এমন শাস্তি দিচ্ছে তাকে? গাটা আবার গুলিয়ে উঠছে, মাথাটাও ঘোরাচ্ছে। মনে পড়ল আজ সারাদিন পেটে কিছু পড়েনি, সবার খাওয়া হয়ে গেছে। মিতা একবার ডেকেছিল, সাথে ইচ্ছা করে যায়নি। গ্যাস হয়ে গেছে বুঝতে পেরে একটা গ্যাসের ওষুধ খেলো সাথী। না, আর দাঁড়াতে পারছে না। রমেন সেই যে গেছে ওর কাছ থেকে, আর আসেনি। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। আত্মীয় স্বজন সবাই চলে গেছে। সাথীর শাশুড়ি এসে সাথীকে বলল, মহারানীর এবার ওঠা হোক। সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে, কোনো কাজ করতে হলো না, শুয়ে বসে দিনটা কেটে গেল। ভর সন্ধেবেলা বাড়ির বড় বউ শুয়ে আছে, কি সুন্দর। 5 জন 5 কথা বলে চলে গেল। এবার উঠে মুখে কিছু দিয়ে উদ্ধার করো আমাকে। সাথী কোনো রকমে বলল, শরীরটা ভালো লাগছে না মা, আমি কিছু খাবো না। তা লাগবে কেন? সারাদিন তো শুয়েই কাটিয়ে দিলে। হাঁড়ি কড়াই বাসনপত্র সব রয়েছে, ওগুলো কে ধোবে শুনি? আমি আজ কিছুই পারবো না, জল দিয়ে রেখে দিন, কালকে ধোবো। আজকে উঠে সব করবে, ওঠো। বলেই সাথীর হাত ধরে টান দিল। 5 জনের কাছে কথা শুনিয়ে 7 পূরণ হয়নি, তাই না বাজা মেয়ে কোথাকার? হাতটা ছাড়িয়ে সাথী এবার শাশুড়ির দিকে ঘুরে বলল, আমি বাজা মেয়ে তাই না? আপনার ছেলে তবে কি? বাজা পুরুষ একটা, আমার উপর খুব তো কথা শোনান। কোথায় ছেলেকে ডাক্তার দেখানোর কথা তো একেবারেও বলেন না কেন? সব দোষ আমার তাই না? আমি তো কাজ করতে গিয়েছিলাম, আপনি করতে দেননি, এখন এসেছেন কথা শোনাতে? আমি যদি কখনো মা হই, পারবেন এই কথাগুলো ফিরিয়ে নিতে? আর কোনো কথা নয়, বেরিয়ে যান আমার ঘর থেকে। কথা কটা বলে সাথী ভীষণ হাঁপাচ্ছিল, মাথাটা খুব ঘোরাচ্ছে। টাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে গেল। শাশুড়ি হাঁ করে দেখছিল। এ কাকে দেখছে সে? আজ পর্যন্ত কোনোদিনও মুখের ওপর কোনো কথা বলেনি, বরং সে কত কটু কথা বলেছে তাকে, আর আজ সেই কিনা তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। শাশুড়িও দমবার পাত্রী নন। চিৎকার করে বলতে শুরু করলো, বাজা মেয়ে মানুষ, তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? রমেন, দেখে যা তোর বউয়ের কীর্তি। আজ এই বাড়িতে হয় ও থাকবে, নয় আমি। চিৎকারে সবাই ছুটে আসে।
রমেন মাকে চেঁচাতে দেখে বলল, তুমি একটু চুপ করবে? আজ না নববর্ষ, কোথায় একটু আনন্দ করব তা নয়, সব সময় শুধু এক কথা। এবার একটু রেহাই দাও না মা। তারপর চোখ গেল স্বাতীর দিকে। কি হলো, ওভাবে শুয়ে আছে কেন? শাশুড়ি মুখ বেঁকিয়ে বলল, তা আমি কি জানি, তোর বউ তো আজ সারাদিন শুয়েই আছে, সে কথা বলতেই তো। তুমি একটু থামবে মা, বলেই সাথীর কাছে গিয়ে ডাকলো ওকে, কিন্তু কোনো সাড়া নেই। মিতা দিদি বলে ছুটে এলো, তবু কোনো সাড়া পাওয়া গেল না। চোখে মুখে জল ছিটানোর পর চোখ খুলে থাকালো সাথী। মিতা বলল, সারাদিন কিছু খায়নি দিদি, তাই হয়তো গ্যাস হয়ে গেছে। বাটিতে করে দুটো শুকনো মুড়ি এনে দিল মিতা। এক মুঠো খেতে না খেতেই গাটা আবার গুলিয়ে উঠল সাথীর। কোনো রকমে উঠে গিয়ে বমি করলো। বাথরুম থেকে আসতে পারল না। রমেন ওকে কোলে তুলে এনে শুইয়ে দিল। বড় বৌমার অবস্থা থেকে শাশুড়ি একদম চুপ করে গেছে। তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা কি হলো। সুস্থ মেয়েটা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল কেন? নিজের উপরেই রাগ হচ্ছে, কথাগুলো বলতে চায় না, তবু মুখ দিয়ে কেন বলে ফেলেন নিজেও জানেন না। আসলে বড় ছেলের ঘরে বংশধর নেই, এই কথাটা প্রথম থেকে শুনে শুনে সমস্ত রাগ গিয়ে পড়েছে ওই নিরপরাধ মেয়েটার উপর। আফসোস হচ্ছে এখন, অমন করে না বললেই হতো। আর তো হবে না, ছেলে সেই অল্প বয়স থেকেই বলে দিয়েছে বিয়ে আর করবে না। এখন মনে হচ্ছে ওরা যে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তাতে মত দিলেই ভালো হতো। ও তো একটা মেয়ে, মা হতে পারেনি, সে কষ্টটা তো আছেই, তার উপর সবার এত কথা। মনে মনে কথাগুলো বসে ভাবছিল সাথীর শাশুড়ি। পাড়ায় খবর রটে তাড়াতাড়ি, তাই পাড়ার বেশ কিছু জন বাড়িতে এসে হাজির হলো। রমেন ডাক্তার ডাকতে গেছে। যারা সকালে শাশুড়ির সাথে তাল মিলিয়েছিল তারাই এসে বলল, সকালে রমেনের মা যা বলল, সারাদিন মেয়েটা কিচ্ছু খায়নি, মনের দুঃখে অন্য কিছু খেলো না তো? আর একজন বলে উঠল, আরে আর তো বাচ্চা হবে না, বলেও কি লাভ হচ্ছে শুনি? এখন কি হলো দেখো। সাথীর শাশুড়ি এতক্ষণ কিছু বলেনি। ওদের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে বলল, আজ পয়লা বৈশাখ, আমার কি সর্বনাশ হলো বলো তো? এক মহিলা বলে উঠলেন, কপাল বুঝলে, রমেনের মা সব দিন সমান যায় না। রমেনের মা কিছু বলতে যাচ্ছিলেন, ডাক্তারকে দেখে চুপ করে গেলেন। সাথীর কাছে গিয়ে ভালো করে পরীক্ষা করে বললেন, প্রেশার খুব লো, ফলে দুর্বল হয়ে গেছে শরীর, ওকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তো। রমেন জিজ্ঞাসা করলো, ভয়ের কিছু নেই তো? অবশ্যই আছে, একদম বেড রেস্টে থাকতে হবে, ভীষণ যত্নে রেখো, এই বয়সে এটা খুব রিস্ক। ঠিক বুঝলাম না ডাক্তারবাবু, কেন তোমরা কিছু জানো না? কি জানবো ডাক্তারবাবু? আরে তুমি বাবা হতে চলেছ রমেন। প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারে না রমেন, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু রমেনের কাঁধে হাতটা রেখে বললেন, ঠিকই শুনেছ, সত্যি তুমি বাবা হতে চলেছ। তবে তোমার স্ত্রীকে খুব যত্নে রাখতে হবে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, খেয়াল রাখতে হবে ওর, আর মানসিক দিক দিয়ে হাসি খুশি রাখতে হবে। কালকেই ভালো গাইনো দেখিয়ে নিও। রমেনের মা কান পেতেছিলেন। ডাক্তারবাবুর কথা শুনে ছুটে এলেন সাথীর কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ওর সব খেয়াল রাখবো। তারপর পরম স্নেহে ডাকলেন, বড় বৌমা। ইঞ্জেকশন দেওয়ার ফলে সাথীর একটু ভালো লাগছে। শাশুড়ি তাকে উঠিয়ে বসালো। রমেন ছুটে এসে সাথীর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলল, সাথী তুমি মা হতে চলেছ। সাথী প্রথমে কথাটা বিশ্বাসই করতে পারেনি। তারপর ডাক্তারবাবু যখন বললেন তখন বিশ্বাস হলো। আনন্দে চোখে জল এসে গেল তার। মনে মনে বলল, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর পাড়ার মহিলাদের আবার আলোচনা শুরু হয়ে যায়। একজন টিপ্পিনি কেটে বলল, এত বয়সে বাচ্চা হয় জানা ছিল না। তার সাথে আর একজন বলে ওঠে, রমেন তো বাড়িই আসে না, তাহলে? আর একজন গলা তুলে বলল, কে বলল রমেন বাড়ি আসে না? আমি রোজ ওকে রাতে চুপিসারে বাড়িতে ঢুকতে দেখেছি, আর ভোরবেলায় বেরিয়ে যেতে দেখেছি। সবাই চুপ করে গেল। রমেনের মা এসে বলল,
তোমাদের বলা শেষ হয়েছে? বেশি রাত হয়নি, সকালে পাত পেরে খেয়ে গেছো, নিয়েও গেছো। এখন আবার একটা ভালো খবর পেলে। বাড়ি যাও, আমি মিষ্টি নিয়ে আসছি। আর আমি জানি বাড়িতে অশান্তি করি বলে ছেলে আমার সামনে আসতো না। ও রোজ রাতেই বাড়ি আসে, সুতরাং উল্টোপাল্টা কথা বলবে না। যাও, আজ নববর্ষ, তাই তোমাদেরকে কিছু বললাম না। সবাই চলে যাওয়ার পর সাথীর কাছে এসে বললেন ওর শাশুড়ি, হাত দুটো ধরে বললেন, ক্ষমা চাওয়ার মুখ নেই বড় বৌমা, তবু পারলে ক্ষমা করে দিও। রমেন মিষ্টি কিছু ওষুধ নিয়ে এলো। ওর মা গেলেন মিষ্টি বিতরণ করতে। মিতা খুব খুশি। ওর মেয়ে টুসি এসে বড় মাকে বলছে তার ভাই না হলে একটা সুন্দর বুনু চাই। রমেন কাছে এসে বসলো, বলল, আজ আমি ভীষণ খুশি সাথী। বছরের প্রথম দিনে তুমি যে আমাকে এরকম একটা অপ্রত্যাশিত খুশির খবর দেবে আমি স্বপ্নেও ভাবিনি। সাথী কৌতূহলী হয়ে বলল, কিন্তু তুমি? আজ বছর দুয়েক হলো আমি চিকিৎসা করাচ্ছিলাম সাথী, তোমাকে লজ্জাই বলিনি, দোষ আমারই ছিল। সাথী রমেনকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আজ আমাদের জীবনে সত্যিই নববর্ষ এলো। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরল রমেন। জানালার পাশে গন্ধরাজ ফুলের গাছটা তখন তার ফুলের সুবাস ছড়িয়ে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে। রমেন সাথীকে জড়িয়ে ধরে বলল, সত্যি আজ নববর্ষ এলো আমাদের জীবনে।